সুবাতাস বইছে রপ্তানিতে। টানা চতুর্থ মাসের মতো নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে, পাশাপাশি প্রবৃদ্ধি বেড়েছে তৈরি পোশাক, নিটওয়্যার এবং হোম টেক্সটাইলে। তবে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় পিছুটান হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। গ্রাম ও শহরাঞ্চলে মূল্যস্ফীতি আবারও বেড়েছে এবং খাদ্য মূল্যস্ফীতি, খাদ্যের উচ্চ মূল্যের কারণে প্রায় 14% ছুঁই। এ নিয়ে আজকে ভাগশেষ আলোচনা করব, পাশাপাশি বন্দর ও হাটের খবর থাকছে। আপনাদের সাথে পুরো আয়োজনে আছি আমি তানজিম শাফিন। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতায় উচ্চ মূল্যস্ফীতির পরে আবারও মূল্যস্ফীতি ছাড়িয়েছে 11%। চলতি অর্থবছরের নভেম্বরে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.38%। যদি আমরা দেখি যে জুলাইয়ের পর অন্তর্বর্তী সরকার গঠন করা এবং দায়িত্ব নেওয়ার পর থেকে মূল্যস্ফীতি কমে আসতে থাকে, পরে সেপ্টেম্বরে আমরা সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখতে পেয়েছি এই অর্থ বছরে, অর্থাৎ 2024-25 অর্থ বছরে 9.92% এখনো পর্যন্ত সর্বনিম্ন মূল্যস্ফীতি। এরপরে অক্টোবর এবং নভেম্বরে ধারাবাহিকভাবে আবারও মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে। অক্টোবরে 10.87%, সেখান থেকে 0.57% বেড়ে 11.38% মূল্যস্ফীতি দাঁড়িয়েছে। এটি সার্বিক মূল্যস্ফীতির চিত্র। এই মূল্যস্ফীতি বাড়ার পেছনে যেটি প্রধান কারণ হিসেবে দেখা গেছে সেটি হলো দ্রব্যমূল্যের উচ্চ মূল্য। আমরা দেখছি যে খাদ্য মূল্যস্ফীতির সবচেয়ে বেশি রয়েছে। এর মধ্যে গ্রাম এবং শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির একটা পার্থক্য রয়েছে। যদি দুটি সমন্বয় করা হয় তারপরেও দেখা যাচ্ছে যে প্রায় 14% ছুঁই, 13.8% রয়েছে খাদ্য মূল্যস্ফীতি। খাদ্য মূল্যস্ফীতিও ঠিক সেপ্টেম্বরের পর থেকে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। সেখান থেকে অক্টোবরে আমরা দেখেছি যে 12.66% ছিল খাদ্য মূল্যস্ফীতি, নভেম্বরে যেটি দাঁড়িয়েছে 13.87%। এর মধ্যে আমরা যদি দেখি গ্রামের চিত্র, গ্রামে আমরা দেখেছি যে 13.41% মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি রয়েছে, এবং শহরাঞ্চলে সেটি আরও বেশি, সেটি 14% বেশি মূল্যস্ফীতি রয়েছে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে। অর্থাৎ এই খাদ্যের যে উচ্চ দাম সেটি নিয়ন্ত্রণ করা গেলে মূল্যস্ফীতি কমে আসবে, সেটি বলা বাহুল্য অনেক ক্ষেত্রে। আমরা এবার একটু দেখে নিই যে খাদ্য বহির্ভূত পণ্যের যে মূল্যস্ফীতি রয়েছে সেটি এখনও 10%-এর নিচে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে মূল্যস্ফীতির সার্বিক সূচকে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে খাদ্য মূল্যস্ফীতি, এবং পাশাপাশি খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও আমরা দেখছি যে অক্টোবর থেকে নভেম্বরে কিছুটা বেড়েছে, তবে তার প্রবণতা আমরা যদি দেখি যে খুব বেশি নয়। অর্থাৎ খাদ্য মূল্যস্ফীতির অনুপাতে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি এখনো অনেকটাই কম রয়েছে। এবারে আমরা তবে অর্থনীতির জন্য আশার দ্বার খুলে দিয়েছে রপ্তানি। আমরা দেখছি যে চলতি অর্থ বছরে প্রত্যেক মাসেই রপ্তানি আয় ধারাবাহিকভাবে বেড়েছে, প্রবৃদ্ধি খুব ভালো ছিল। আমরা যদি গত অর্থ বছরের একই সময়ের সাথে তুলনা করি তাহলে আমরা দেখব এই গত 4 মাসেই আমাদের যেই রপ্তানি আয় সেটি বেশি ছিল। যদি জুলাইয়ে আমরা দেখি $371 কোটি রপ্তানি হয়েছিল গত অর্থ বছরে, যেটি এই অর্থ বছরে হয়েছে $382 কোটি। আগস্ট মাসেও সেটি বেড়েছে $381 কোটি গত অর্থ বছরে, এই অর্থ বছরে $403 কোটি, অর্থাৎ $4 বিলিয়ন। সেপ্টেম্বরে সেটি কিছুটা নেমে আসলেও গত অর্থ বছরের তুলনায় বেশি থেকেছে। অক্টোবর মাসে আমরা দেখছি যে $4 বিলিয়ন বেশি ছিল রপ্তানি আয়, নভেম্বরে সেটি $4.12 বিলিয়ন পৌঁছেছে। এখানে বলে রাখা ভালো যে এই রপ্তানি আয়ের যেই প্রধান খাত রয়েছে সেটি হলো আমাদের তৈরি পোশাক খাত, পাশাপাশি এখন হোম টেক্সটাইল বা নিটওয়্যার যে খাতগুলো রয়েছে সেগুলো ভালো করছে। তৈরি পোশাক খাত রপ্তানি আয়ের মোটামুটি 81% এককভাবে রপ্তানি করেছে। অর্থাৎ এই খাতে যেই আমরা শ্রমিক অসন্তোষ এবং অস্থিরতা দেখতে পেয়েছি, কোনো কোনো ক্ষেত্রে ষড়যন্ত্রের আভাস পাওয়া গেছে, সেই সব কিছুকে উপেক্ষা করে তৈরি পোশাক খাত বাংলাদেশের রপ্তানি আয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 41 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 335 কোটি টাকার, যা আগের দিনের তুলনায় 141 কোটি টাকা কম। আমরা যদি আজকের লেনদেনের তথ্যগুলো দেখে নিই, আজকের সর্বমোট লেনদেন হয়েছে 335.18 কোটি টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে, 308টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে মাত্র 42টির এবং দর অপরিবর্তিত থেকেছে 38টি প্রতিষ্ঠানের শেয়ারের। সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5196.82 পয়েন্টে। এবারে আমরা সপ্তাহব্যাপী লেনদেনের চিত্র দেখে নিতে চাই।
চলতি সপ্তাহের সব কার্যদিবস মিলিয়ে সূচক কিছুটা বেড়েছে এবং বাজার মূলধন সামান্য কমেছে। তবে আমরা যদি লেনদেনের চিত্র দেখি সেটি খুব একটা আশাব্যঞ্জক নয়। 500 কোটি টাকার আশেপাশে দৈনিক লেনদেন থেকেছে। এর মধ্যে রোববার সূচকের পতন হয়েছিল 7.54 পয়েন্ট। এরপরে ধারাবাহিকভাবে 3 দিন সূচকের উত্থান হয়, যদিও লেনদেন টাকার অঙ্কে খুব একটা বেশি হয়নি। তারপরেও আমরা দেখছি সপ্তাহের শেষ দিনে আবারও সেই লেনদেনটিও পড়ে যায়। 141 কোটি টাকার লেনদেন কমে গিয়ে 335 কোটি টাকার লেনদেন হয় সপ্তাহের শেষ দিনে, এবং পুরো সপ্তাহব্যাপী আমরা দেখছি সূচকের পরিবর্তন খুব সামান্য। এবার আমরা দেখে নেব চলতি সপ্তাহে যে সকল প্রতিষ্ঠান তারা, আমরা একটু প্রথমেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যেই সূচক এবং লেনদেনের খবর রয়েছে সেগুলো দেখে নিতে চাই। আমরা দেখছি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক CASPI 14,581 পয়েন্টে দাঁড়িয়েছে। আজকের দিনে কমেছে 64.01 পয়েন্ট। লেনদেন হয়েছে 3,84,00,000 টাকার। লেনদেন কমেছে টাকার অঙ্কে 1,12,00,000 টাকার। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর হারিয়েছে। দেশের দ্বিতীয় শেয়ার বাজারে 125টি প্রতিষ্ঠান শেয়ার দর কমেছে, দর বেড়েছে 39টির, দর অপরিবর্তিত থেকেছে 29টির। চলতি সপ্তাহেও বেশ কিছু প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে, সেই সকল তথ্য আমরা এবারে দেখে নিতে চাই। চলতি সপ্তাহে বিডি পেইন্টস লিমিটেড নগদ 12% লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএস বা আর্নিং পার শেয়ার 1 টাকা 43 পয়সা। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড 11 টাকা 14 পয়সা শেয়ার প্রতি মুনাফা দিয়েছে। যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড তারা নগদ 150% লভ্যাংশ দিয়েছে, প্রতি শেয়ারে 40 টাকা। জুট স্পিনার্স লিমিটেড 64 টাকা 45 পয়সা শেয়ার প্রতি মুনাফা দিয়েছে। 2 বছর পর আবারও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে ভালো প্রবৃদ্ধির মুখ দেখছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকট, রাজনৈতিক অস্থিরতা সহ গেল কয়েক মাসে নানা প্রতিকূলতা সত্ত্বেও গত বছরের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বন্দরে। 10% বেশি বেড়েছে কন্টেইনার হ্যান্ডলিং। এই বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর মধ্যে 30% পণ্য আসে কন্টেইনারে করে। যদিও গেল 2 বছরে বৈশ্বিক মন্দা, ডলার সংকট সহ নানা কারণে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি কমায়, কন্টেইনার হ্যান্ডলিংয়ের নেতিবাচক প্রভাব পড়ে। এক্ষেত্রে 2021 সালে চট্টগ্রাম বন্দর সর্বোচ্চ 32,14,000 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করলেও এর পরের বছর অর্থাৎ 2022 সালে কন্টেইনার হ্যান্ডলিং কমে 31,42,000 টিএসে নেমে আসে। আর সর্বশেষ 2023 সালে কন্টেইনার হ্যান্ডলিং আরও কমে দাঁড়ায় 30,50,000 টিএসে। ফলে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েড লিস্টের কন্টেইনার পরিবহনে বিশ্বের শীর্ষ 100 বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দর 3 ধাপ পিছিয়ে বর্তমানে 167তম অবস্থানে রয়েছে। আর চলতি বছরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, কারফিউ এবং সরকারের পট পরিবর্তনের পরবর্তীত প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা সহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে চট্টগ্রাম বন্দরকে। তবে সুখবর, এর মধ্যেও চলতি বছরে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 10%-এরও বেশি। বছর শেষ হওয়ার 1 মাস আগেই নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর প্রায় 29,92,000 টিএস কন্টেইনার হ্যান্ডলিং করেছে এবং কর্তৃপক্ষ আশা করছে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে চট্টগ্রাম বন্দর। এক্ষেত্রে চলতি বছর চট্টগ্রাম বন্দর 32 লাখ টিএসের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করবে বলে প্রত্যাশা করছে বন্দর ব্যবহারকারীরাও। এতে চট্টগ্রাম বন্দর আবার লর্ড লিস্টের তালিকায় উপরে উঠে আসবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের সবশেষ চিত্র। পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় আখাউড়া স্থলবন্দরে কমেছে রাজস্ব আয়, তবে স্বাভাবিক রয়েছে রপ্তানি বাণিজ্য। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দীর্ঘদিন ধরে পণ্য আমদানি না হওয়ায় আখাউড়া স্থলবন্দরের রাজস্ব আয়ে ভাটা পড়েছে। মূলত এই বন্দর দিয়ে যেসব পণ্য আমদানির অনুমতি রয়েছে তার অধিকাংশ পণ্য আসলে ত্রিপুরার বাইরের রাজ্যগুলো থেকে আনতে গিয়ে বেশি খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের, যার ফলে তারা এখন পণ্য খুব একটা আমদানি করছেন না। তারা বলছেন যে এখন যদি এই বন্দর দিয়ে প্রসাধনী এবং মোটর পার্টসের মতো চাহিদা সম্পন্ন পণ্যগুলো আমদানির অনুমতি দেওয়া হয়, সেগুলো আমদানি করে ভালো মুনাফা করা যাবে এবং এক্ষেত্রে সরকারের রাজস্ব কিন্তু এখান থেকে বাড়বে। তবে একটি বিষয় হচ্ছে যে এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন
চলছে এর মধ্যেও কিন্তু এই বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রমটি স্বাভাবিক রয়েছে। মূলত এখন সবচাইতে বেশি পরিমাণ মাছ রপ্তানি হচ্ছে। গত 5 দিনে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 400 টনেরও বেশি মাছ এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। এছাড়া কিন্তু প্লাস্টিক, রড, সিমেন্টের মতো কিছু পণ্য এখান দিয়ে এখন নিয়মিত রপ্তানি হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে, তারা বলছেন যে এই রড, সিমেন্ট, প্লাস্টিক এবং মাছ ছাড়াও অন্যান্য নতুন কিছু পণ্য যেন এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা যায়, সেই বিষয়টি নিয়ে তারা ভারতীয় আমদানিকারকদের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা আশা করছেন হয়তোবা অচিরেই এই যে বিদ্যমান যে পরিস্থিতি সেটি যদি স্বাভাবিক হয়ে যায় তখন হয়তোবা এই যে রপ্তানি বাণিজ্য যেটি আছে সেটিও কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন। তো আমার কাছে এই ছিল আখাউড়াস্থল বন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত সবশেষ তথ্য। সাতক্ষীরায় শীতের শুরুতে ধান চাষের জন্য সাদা মাছের ঘের শুকিয়ে একযোগে মাছ ধরা হচ্ছে, ফলে বাজারে মাছের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরার মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। জানাবেন, এখন তো সন্ধ্যা হয়ে এলো, তারপরেও মাছ বাজারে কেমন ক্রেতা রয়েছেন, বিক্রেতারা কি বলছেন, তারা যে মাছগুলো নিয়ে আসছেন এই ক্ষেতের মাছগুলো দেশীয় মাছ, সেই মাছগুলোর দরদাম ঠিকভাবে পাচ্ছেন কিনা? শাফিন, শীতের শুরুতেই সাতক্ষীরা যে সমস্ত মাছের ঘের রয়েছে এই মাছের ঘেরগুলো কিন্তু শুকিয়ে ফেলা হয়। মূলত যে সমস্ত এলাকায় সাদা মাছ চাষ করা হয় সেই সাদা মাছের ঘেরগুলো মূলত শুকিয়ে সেখানে ধান চাষ করা হবে। সে কারণে মূলত এই বছরের ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এই ঘেরগুলো শুকিয়ে সেগুলি মাছগুলো কিন্তু একসাথে ধরা হয়, যার ফলে বাজারে এখন বিপুল পরিমাণ মাছ একসাথে বাজারে সরবরাহ হচ্ছে। সাতক্ষীরার যে 60,000-এর মতো মাছের ঘের রয়েছে এর থেকে প্রায় অর্ধেকেরও বেশি ঘের কিন্তু লবণ পানির, বাকি যে ঘেরগুলো রয়েছে সেগুলো মিষ্টি পানির, মিঠা পানির যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো মূলত চাষ করা হয়। এই মাছগুলো এখন যেহেতু একসাথে ধরা হচ্ছে এবং একই সাথে বাজারে আসছে, বিপুল পরিমাণ মাছের সরবরাহ থাকায় পাইকারি পর্যায়ে যেমন দাম কমেছে তেমনি খুচরা পর্যায়েও কিন্তু দাম কমেছে। এবং সাতক্ষীরাতে সকাল থেকে এখন কিন্তু রাত 9টা-10টা পর্যন্ত কিন্তু মাছের বাজার চলে এবং জেলা সহ দেশের বিভিন্ন এলাকার যারা পাইকারি মাছের ক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজারগুলোতে আসছেন মূলত পাইকারি দামে মাছগুলো কেনার জন্য। এবং প্রতিদিনই কিন্তু এখান থেকে হাজার হাজার টন মাছ সাতক্ষীরা থেকে কিন্তু দেশের বিভিন্ন বাজারগুলোতে চলে যায়। মূলত এখানে মাছের ঘেরের যে মাছগুলো রয়েছে সেগুলো বিপুল চাহিদা রয়েছে এবং যে কারণে চাহিদা থাকার কারণে মূলত এই মাছগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। এবং এখানে মূলত যে মাছগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেগুলোর মধ্যে রয়েছে এখানে যে ভাঙান এবং ভেটকি, এছাড়া চিংড়ি মাছের চাষটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এখানে বাগদা এবং গলদা চিংড়ির চাষটা সবচেয়ে বেশি হয়, যে কারণে মূলত চিংড়ির চাহিদাটা এখানে বেশি। এছাড়া এখানকার যে সমস্ত লবণ পানির মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে কিন্তু চাহিদা রয়েছে। এছাড়া সুন্দরবনের মাছ রয়েছে। সব মিলিয়ে মাছের যে বাজার আসলে এখন কিন্তু জমজমাট বলা যায়। জেলার বিভিন্ন এলাকার যে সমস্ত মাছ বাজার রয়েছে, আমি এখন রয়েছে সাতক্ষীরা সুলতানপুর বাজারে, এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও কিন্তু এই বাজারে এখন জমজমাট অবস্থা। বিভিন্ন জায়গার যে সমস্ত ক্রেতারা তারা কিন্তু এই বাজারে কিন্তু মাছ কিনতে আসছেন এবং একই সাথে কিন্তু এই বাজার কিন্তু জমজমাট হয়েছে। ব্যবসায়ীরা বলছেন তাদের ব্যবসা কিন্তু চাঙ্গা হচ্ছে আস্তে আস্তে এবং যারা যে সমস্ত মাছের ঘের মালিকরা রয়েছেন তারা বলছেন যে তারা এখন যে মাছটি বিক্রি করছেন মোটামুটি তারা খুশি, কারণ ভালো দামটি তারা পাচ্ছেন। বিগত কয়েক মাস আগে এখানে জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকার মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছিল, যার ফলে এখানকার যারা মাছের চাষি তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই ক্ষতি তারা কাটিয়ে উঠতে পারবেন যেহেতু মাছের দামটি এখন তারা ভালো পাচ্ছেন। আরও কিছুদিন পরে মাছের দামটা কিছুটা কমতে পারে, সে কারণে মূলত এখন অনেকেই একসাথে মাছগুলো ধরে এই বাজারে নিয়ে আসছেন এবং পাইকারি পর্যায়ে কিন্তু মাছগুলো তারা ভালো দামে বিক্রি করতে পারছেন। আমি একটু বলে রাখি যে সাতক্ষীরার মোট 4 থেকে 5টি পাইকারি বাজার রয়েছে, বিশেষ করে সাতক্ষীরা মহেশ্বরকাটি মৎস্যহাট, সাতক্ষীরা বিনেরপুতা মৎস্যহাট, এছাড়া সনাতনকাটি এলাকাতে একটি মাছের হাট রয়েছে, শ্যামনগর এলাকায় সেখানে লবণ পানির মাছের হাট রয়েছে। এই সমস্ত হাটে কিন্তু সকাল থেকেই কিন্তু মাছের বেচা কেনা হয় এবং রাত অবধি কিন্তু এই বেচা কেনা চলছে। আমরা দেখেছি এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে প্রতিদিনই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার যে সমস্ত পাইকারি ক্রেতারা এখানে আসছেন এবং কম দামে তারা মাছটি পাচ্ছেন বলে এখান থেকে মাছ নিজেরাই কিন্তু কিনে ট্রাক যোগে করে দেশের বিভিন্ন বাজারগুলোতে নিয়ে যাচ্ছেন। তো সব মিলে এবছরের যে মাছের যে বাজার সেটি চাঙ্গা থাকবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার মৎস্য চাষি ব্যবসায়ীরা। তারা আশা করছেন যে আগামীতে এই মাছের বাজারটি যত চাঙ্গা থাকবে তত কিন্তু মাছের দামটি তারা ভালো পাবেন। একই সাথে মাছের চাষে কিন্তু এখানকার কৃষকরা, যে চাষিরা যারা রয়েছেন মাছ চাষিরা, তারা আরও বেশি আগ্রহী হবেন। এছাড়া আরও একটি বিষয় বলে রাখা দরকার যে সুন্দরবন এলাকার যে সমস্ত মাছ রয়েছে, বিশেষ সুন্দরবনের নদীখালে এখন প্রচুর পরিমাণে মাছ হচ্ছে। শীতকালীন সময়টিতে সুন্দরবনের যে সমস্ত নদীখাল রয়েছে সেখানে কিন্তু মাছ শিকারের অনুমতি থাকে, যার ফলে এই অঞ্চলের মাছের যে
সরবরাহ সেটি কিন্তু দিন দিন বাড়ছে এবং আগামীতে জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের শেষ পর্যন্ত কিন্তু এই মাছের যে সরবরাহ সেটি বাজারে দিন দিন বাড়তে থাকবে এবং তখন কিন্তু মাছের দামটিও আস্তে আস্তে কমবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আহসান রাজীব যুক্ত হয়েছেন সাতক্ষীরা থেকে, জানাচ্ছিলেন যে শীতকালে ধান চাষের আগে ঘেরের যে মাছগুলো রয়েছে সেগুলো তুলে ফেলা হয়েছে, ফলে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। পাশাপাশি সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা না থাকায় সেখান থেকেও ভালো পরিমাণে মাছ বাজারে সরবরাহ হচ্ছে, যার ফলে সেগুলো বাজারে বেশ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই সপ্তাহের ভাগশেষে এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।